আসসালামু আলাইকুম। ভূতের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের বন্ধু নিক চলে এসেছি আজ আবার নতুন কিছু রহস্যময় আর ভয়ঙ্কর গল্প নিয়ে। আজকের পর্বটি একটু ভিন্ন। যদিও আমি সবসময় আমার বন্ধু এবং কলিগদের কাছ থেকে কালেক্ট করা গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি বা পড়ে শোনাই, কিন্তু আজ আমি আমার জীবনে দীর্ঘ 17-18 বছর ধরে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই ধরনের গল্প আপনারা প্রতিনিয়ত শুনতে পারেন আমাদের সাথে। আর অবশ্যই আপনারা চাইলে আমাদের কমেন্ট করে আপনাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প শেয়ার করতে পারেন অথবা লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমরা আপনার নামেই পড়ে শোনাবো আমাদের এই চ্যানেলে। চলে যাচ্ছি সরাসরি গল্পে। প্রথমেই যে গল্পটি শেয়ার করব এটি ঘটেছিল আমি যখন ক্লাস 5-এ পড়ি। মূলত তখন আমরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার অধীনে একটি গ্রামে থাকতাম। আমাদের বাড়িটি ছিল বেশ বড় একটি জায়গা জুড়ে, মূলত বাগান বাড়ির মতো। বিশাল বড় একটি পুকুর মাঝখানে এবং চারিদিকে গাছপালা, আর এক পারে আমাদের ছোট্ট একটি বাড়ি। আমরা পুরো পরিবার একসাথে সেখানেই থাকতাম। মাছ চাষ করতাম পুকুরে, চারপাশে ছিল বিভিন্ন ফলের গাছ এবং কাঠের গাছ। মাঝে মাঝেই যখন কারেন্ট চলে যেত তখন আমরা বাসার সামনেই উঠোনের মতো জায়গাতে মাটিতে পাটি বিছিয়ে বসতাম এবং বাতাস উপভোগ করতাম। আমার মা আমাদেরকে বাতাস করতেন এবং গল্প শোনাতেন অনেক। তো একদিন ঠিক তেমনই রাতে, হয়তো 10টা কি 11টা বাজবে, আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে মাঝরাতে আমরা সবাই আবার উঠে বাইরে এসে উঠোনে বসে থাকি। হঠাৎ করেই আমি দেখতে পারি যে আমাদের বাড়ি থেকে ঠিক উল্টো পাশে পুকুরের অপর প্রান্তে আকাশ থেকে কেমন যেন আগুনের গোলা একটা একটা করে নামছে আর পানিতে এসে নিভে যাচ্ছে। তো এরকম 10-12 বার আমি দেখলাম। আমি তখন কোনো কিছু বলতে পারছিলাম না, শুধু তাকিয়েছিলাম। তারপর যখন আমার ঘোর কাটলো আমি আমার মাকে বললাম এবং মাকেও দেখালাম। মাও দেখছিলেন, কিন্তু মা তখন কিছুই বললেন না। তো এই একই ঘটনা আমরা বেশ কয়েকবার দেখলাম। কৌতূহলবশত আমি একদিন পরে সকালবেলায়, যখন সবাই এখনও ঘুম থেকে ওঠেনি, আমি পুকুরের ওই পারে যাই। গিয়ে চেক করে খুঁজে বের করার চেষ্টা করি যে এখানে আগুনের কী পড়ছিল বা আসলে কী ছিল, বাট কোনো কিছুই খুঁজে পাইনি। পরে আমি ফেরত চলে আসি। বাবা মা সবাই ঘুম থেকে ওঠার পরে আমি আমার মা বাবাকে জিজ্ঞেস করি আসলে কী ছিল ওগুলো বা কী হয়েছিল। তারা আমাকে এ ব্যাপারে তেমন কোনো কিছুই বলে না, শুধু বলে যে এরকম কিছু দেখলে দূরে থাকবা, আগুন লাগলে হয়তো বা তোমার শরীরও লেগে যেতে পারে, তো দূরে থাকাটাই তোমার জন্য ভালো। তারপর বেশ কিছুদিন চলে যায়, আমরা ভালোভাবেই ওখানে থাকি। মাঝে মাঝে এরকম আগুনের গোলা আমি দেখি, বাট তেমন আমি সেটা নিয়ে তেমন কোনো মাথা ঘামাই না। এমন একদিন সন্ধেবেলায় কারেন্ট চলে গিয়েছিল। তখন আমরা এবং আশেপাশে আরও কিছু প্রতিবেশী, আমার বন্ধুবান্ধব যারা ছিল, তাদেরকে নিয়ে আমরা লুকোচুরি খেলছিলাম। রাতে লুকোচুরি খেলতে গিয়ে আমাদের যেহেতু বাড়িটা অনেক বড় ছিল, সব বন্ধুরা মিলে আমাদের বাড়িতে আমরা খেলতাম। যখন কারেন্ট চলে যায় লুকোচুরি খেলা শুরু করি, তখন আমি লুকোনোর সময় আমাদের পুকুরের বাসা যে পারে তার ঠিক উল্টো পারে দূরে গিয়ে বেশ কিছু কলা গাছের মাঝখানে আমি লুকিয়ে থাকি। আমাদের বাড়িটি ছিল চারদিক দিয়ে দেয়ালে ঘেরা এবং তারপর দেয়ালের পাশে গাছ এবং তারপর পুকুর। তো আমি যে কলা গাছগুলো ওখানে বসেছিলাম বা লুকিয়েছিলাম, সেখান থেকে দেয়ালের উপরে আমি দেখলাম ছোট্ট একটি কালো বিড়াল। হঠাৎ করেই আমি বিড়ালটির যখন তাকালাম, তখন বিড়ালটিও আমার দিকে এক নজরে তাকিয়েছিল। শুরুতে আমি ভয় পাচ্ছিলাম না, আমি ছোটোবেলা থেকে বিড়াল খুব পছন্দ করি কারণে। তো বিড়ালটি আস্তে আস্তে আমার দিকে হাঁটতে শুরু করলো। তো বিড়ালটি যতই আমার দিকে হেঁটে সামনের দিকে আসছে, ততই বিড়ালটি আস্তে আস্তে বড় হচ্ছিল, যেটা দেখে আমার খুবই অবাক লাগে এবং আস্তে আস্তে আমি ভয় পেতে শুরু করি। তারপর হঠাৎ করেই বিড়ালটি দেয়ালের ওপর থেকে লাফ দিয়ে মাটিতে নামে। দেয়ালটির উচ্চতা মোটামুটি 6 থেকে 7 ফিটের মতো হবে, আর নর্মালি সাধারণ বিড়ালের জন্য এতটুকু দেয়াল থেকে নামা কোনো ব্যাপারই না। তো ও লাফ দিয়ে নেমে যায়, নেমে আমার দিকে এগোতে থাকে। যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল যে বিড়ালটি আমার দিকে আসতে আসতে প্রায় 4-5 ফিট বড় হয়ে যায়, যেটা দেখে আমি এতটাই ভয় পাই যে আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। তো এরপরে আমি ওই কলা গাছের ওই যে ঝাড়টা ছিল সেখানেই মূলত অজ্ঞান হয়ে পড়ে থাকি। তো আনফর্চুনেটলি আমার বন্ধুরা আমাকে খুঁজে পায় না বা
আমার পরিবার থেকেও তারা জানতে পারেনি যে কী হয়েছিল। প্রায় 4-5 ঘন্টা পরে যখন রাত 10টা-11টা বাজে, তখন হঠাৎ করেই শুনতে পারি যে আমার বাবা টর্চ লাইট মেরে আমাকে খুঁজছে এবং জোরে জোরে আমার নাম ধরে ডাকছিল। তখন আমার জ্ঞান ফিরে, আমি ওখান থেকে উঠে আমি নিজেই হেঁটে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে আমি প্রথমে বাবা মা কারোর সাথেই ঘটনাটি শেয়ার করি না। আমার ভয় ছিল হয়তো তারা শুনলে আরও বেশি রাগ করবেন। বেশ কিছুদিন যাওয়ার পরে আমি একদিন আমার মায়ের সাথে ঘটনাটি শেয়ার করি এবং আমার মা বাবাকেও জানায়। তখন তারা ডিসাইড করে যে আমাকে কোনো হুজুরকে দেখাবে বা কোনো তাবিজের ব্যবস্থা করে দিবে। তো আমাকে কোথাও নিয়ে যাওয়া হয়নি, বাট তারা আমার জন্য তাবিজ নিয়ে এসে আমি সেটি পরার পরে আর আমার সাথে কোনো কিছুই হয় না। এমনকি পুকুরে যে আগুনের গোলার মতো কোনো কিছু নাম ছিল সেটাও আমার দেখা বন্ধ হয়ে যায়, আমি আর দেখি না। আর সাথে সাথে আমার বাবা একটা হুজুর ডেকে আমাদের বাড়ির চারিদিকেই কিছু তাবিজ বোতলে করে মাটিতে পুঁতে রাখে, যাতে করে এই ধরনের কোনো কিছু না হয়। পরবর্তীতে আমি যতক্ষণ বাসায় থাকতাম বা বাসার আশেপাশে থাকতাম, তখন আমার সাথে কোনো কিছুই বা আমি কোনো কিছু দেখতামও না, কোনো কিছু হতো না। কিন্তু আমি যখন স্কুল থেকে ফিরতাম দুপুরবেলায়, তখন মনে হতো কেউ আমাকে পেছন থেকে ডাকছে। আর এটা অনেক দিন ধরে চলতে থাকে। আমার প্রথম মনে হয় হয়তো বা আমি ভুল শুনছি, কিন্তু আমি তেমন এটাতে পাত্তা দিই না। পেছন ফিরে আমার তাকালেও আমি কাউকে দেখি না। স্কুল থেকে ফেরার পরে বেশ কিছু রাস্তা এমন ছিল যেখানে খুবই নির্জন, কেউ থাকতো না। বিভিন্ন হাউজিংয়ের কাজ চলছিল, সেখানে মানুষজন তেমন নাই। তো তখন আমি শুনশান যে কোনো রাস্তা দিয়ে হাঁটলে আমার মনে হতো কেউ আমাকে পেছন থেকে ডাকছে। প্রথম আমি ভাবতাম হয়তো বা আমারই মনের ভুল, তো আমি সেরকম পাত্তা দিতাম না। এরপরে মোটামুটি অনেক বছর চলে যায় এভাবে করেই, আর এটা বন্ধ হয় না। আমিও তেমন কারোর সাথে আর এটা নিয়ে শেয়ারও করি না। তারপর আমি যখন ক্লাস 9-এ উঠি, তখন আমরা কুমিল্লায় চলে যাই। এর ভেতরে আসলে আমার জীবনে এই ঘটনাগুলো ঘটার কারণে আমি ভৌতিক বা এই ধরনের রহস্যময় ঘটনার প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যাই। এ ধরনের যে কোনো ঘটনা শুনলে আমি সেখানে দৌড়ে যেতাম বা দেখার চেষ্টা করতাম। তো এরকম অনেক ঘটনাই আমার কাছে আছে, যেগুলো আমি আস্তে আস্তে হয়তো আপনার সাথে শেয়ার করব। বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গল্পগুলো শোনার জন্য। তো ক্লাস 9-এ যেটা বলছিলাম, ক্লাস 9-এ আমরা কুমিল্লায় চলে যাই। কুমিল্লা যাওয়ার পরে সেখানে আরেকটি ঘটনা ঘটে আমার সাথে। আমি তখন ক্লাস 9-এ কুমিল্লায় গিয়ে আবার ভর্তি হই। আর আমাদের নানার বাড়ি কুমিল্লাতে মূলত। যদিও আমি বোর্ডিং স্কুলে ছিলাম, কিন্তু প্রতি শুক্রবারই আমি বাসায় চলে আসতাম। অ্যান্ড আমি আমার এক মামার কাছ থেকে জানতে পারি যে আমার নানা বাড়ির খুব কাছে একটি মাদ্রাসা ছিল এবং ওই মাদ্রাসার পুকুরের অন্য পাশে একটি বড় তুলা গাছ ছিল এবং সেই গাছে হয়তো কোনো জিন বা ভূত আছে। এটি শোনার পরে আমার খুবই ইচ্ছে হয় যে আমি এটাকে ডিসকভার করবো, খুঁজে বের করবো আসলে কি জিন আছে নাকি মিথ্যা। তো প্রথম পর্যায়ে আমরা যেটা শুরু করি, আমি আর আমার ওই মামা মিলে লুকিয়ে লুকিয়ে বাসা থেকে কিছু কাঠ নিয়ে যাই এবং ওই তুলা গাছের পাশে একটি ছোট্ট হরফা গাছ ছিল। আমি জানি না হরফা গাছকে মূলত কি বলে, যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কুমিল্লায় মূলত ওই গাছটিকে হরফা গাছ বলে। গাছটি খুবই ছোট ছিল। তো আমরা যেটা প্রথমে করি, আমরা ডিসাইড করি যে আমরা রাতে এই তুলা গাছের পাশেই থাকবো এবং দেখবো যেখানে আসলে কোনো জিন আছে কিনা। তো যে ভাবা সেই কাজ, এবং সেই উদ্দেশ্যেই মূলত ওই হরফা গাছের ওপরে আমরা কাঠের একটা পাটাতন তৈরি করি, যেখানে আমরা বসতে পারবো বা চাইলে শুইতে পারবো। তারপর প্রায় 1-1.5 মাস ধরে প্রতি শুক্রবারে গিয়ে 5-6 দিন হয় টোটাল, শুক্রবারগুলোতে শুধু যেতাম আমরা। গিয়ে পাটাতনটি কাঠ দিয়ে তৈরি করি এবং যখন তৈরি হয়ে যায় মাঝে মাঝে আমি বিকেলবেলা গিয়ে বসতাম বা সকালবেলা গিয়ে বসতাম। খুব বাতাস আসতো ওইদিকে। জায়গাটা এমন, মাদ্রাসা, তার পাশে পুকুরের উল্টা পাশে, ওইদিকে আর কোনো মানুষজন নেই। অ্যান্ড সামনে শুধু ধান ক্ষেত, বিশাল বড় ধান ক্ষেত। তো ওইখান থেকে বসে বসে পুরো ধান ক্ষেত দেখা যেত, খুবই সুন্দর লাগতো আমার কাছে। মাঝে মাঝে গিয়ে বসে থাকতাম, তবে দিনের বেলাতে। তো আমাদের আমরা ডিসিশন নিই যে যখন সামার ভ্যাকেশন ছুটি চলছিল, গ্রীষ্মকালীন ছুটি স্কুল থেকে, তখন আমরা ডিসাইড করি যে ওই সময় একদিন রাতে আমরা ওখানে গিয়ে থাকবো। তো যে ভাবা সেই কাজ। একদিন সন্ধ্যাবেলা আমি বাসা থেকে গিয়ে ওই মামার সাথে থাকার জন্য মামার বাসায় যাই এবং রাতে যখন খুব গভীর রাত হয়ে যায়, হয়তো 2টা বা 3টা বাজবে, তখন আমরা ঠিক করি যে এখন গিয়ে ওই গাছে উঠে আমরা বসে থাকবো, দেখবো কিছু আছে কিনা। তো আমরা যাওয়া শুরু করে রওনা দিই। ওখানে যে পৌঁছানোর পর আমার মামা আসলে ওই গাছের উপর বসতে চায় না, উনি খুবই ভয় পায়। ভয় পাওয়ার পেছনে একটা বড় রিজন ছিল যে আগে পরে যারা এখান দিয়ে দুপুরে বা অনেক রাতে যাওয়া আসা করেছিল অনেকেই পাগল হয়ে গেছে এবং
এক মহিলাও এখান দিয়ে যাওয়া আসার সময় উনি মারাই গেছেন। আবার আরেক মহিলার কাহিনী আমরা শুনেছিলাম যে উনি প্রেগনেন্ট ছিলেন এবং ওনার মিসক্যারেজ হয়ে যায়। এবং সব কিছুর জন্যই মূলত দায়ী করা হয় এই শিমুলতুলা যে গাছটি, এই গাছের ভেতরে থাকা বা গাছের উপরে থাকা জিন বা ভূত। তো ওইখানে পৌঁছানোর পরে মূলত মামা আসলে রাজি হয় না ওই গাছের উপরে উঠে বসার জন্য। তো তখন আমি মামাকে খুব কষ্টে রাজি করাই যে ঠিক আছে, আমরা গাছের উপরে না বসে আমরা মাদ্রাসার ছাদে গিয়ে বসি, ওইখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে এই গাছের উপরে কোনো জিন বা ভূত আছে কিনা। তো আমরা দুজন মিলে ছাদের উপর উঠে বসে আছি, আশেপাশে কেউ নেই। আমরা দুজন বসে বসে ওই গাছের দিকে তাকিয়ে আছি, দেখার চেষ্টা করছি যে কিছু আছে কিনা বা কিছু বের হয় কিনা। অনেকক্ষণ যায়, অনেকক্ষণ ধরে আমরা বসে থাকি, কিন্তু কোনো কিছুই নেই। হঠাৎ করেই জোরে একটা বাতাস আসা শুরু হয়, খুবই গরম বাতাস। অ্যান্ড বাতাসের পরপরই আমি খেয়াল করি যে আমাদের ছাদের পাশে যে গাছগুলো ছিল সেগুলো অত বড় বা অত মোটা না, গাছগুলো চারিদিক থেকে আছড়ে পড়তে শুরু করে ছাদের উপরে। প্রথমে আমি ভাবি হয়তো ঝড় আসছে, ঝড়ের কারণেই গাছগুলো এভাবে নড়ছে। আস্তে আস্তে মাদ্রাসার আশেপাশে সব গাছ এরকমভাবে নড়তে শুরু করে, বাতাসে হেলতে শুরু করে। অবাক করা ব্যাপার হচ্ছে কিছুক্ষণের ভেতরেই গাছগুলো এত বেশি হেলে পড়ছিল এবং দুলে পড়ছিল যে যেগুলো মাদ্রাসা বিল্ডিংয়ের পাশে সেগুলো তো ছাদে বাড়ি খাচ্ছিল, কিন্তু যেগুলো বিল্ডিংয়ের অপর পাশে সেগুলো একদম মাটিতে আছড়ে পড়ছিল এবং আবার দাঁড়িয়ে যাচ্ছিল, একদম সোজা হয়ে যাচ্ছিল। আবার পুকুর পাড়ে যে গাছগুলো ছিল সেগুলো একদম পুকুরের পানিতে পড়ে যাচ্ছিল এবং একদম পানি থেকে আবার উঠে যাচ্ছিল। সবচাইতে ভয়ঙ্কর যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে তুলা গাছটা। তখন হঠাৎ করে শেষের দিকে এই তুলা গাছটাও নড়ে নড়ে একদম মাটিতে বাড়ি খাচ্ছিল আর একদম সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। যেটা আসলে কেন এত ভয়ঙ্কর, আপনাদেরকে যদি আমি তুলা গাছটা আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না। তুলা গাছটা এতটাই মোটা ছিল যে এটাকে যদি আপনি আর কি এটার পুরুত্ব বা এটার যেই সাইজটা বুঝতে চান, আমরা 5-6 জন মিলে হয়তো বা এটার এত মোটা 5-6 জন মিলে হাত দিয়ে যদি ধরি তাহলে হয়তো বা এটার পুরোপুরি কভার করতে পারবো। তো ওই রকম একটা গাছ এভাবে সরাসরি মাটিতে পড়ে আবার উঠে যাওয়া এটা খুবই ভয়ঙ্কর ছিল। আর আমি পরবর্তীতে যখন এটাকে অনেক ভেবেছি, এত নিচু হয়ে মাটিতে বাড়ি খেলে এটা আসলে ওঠার কোনো সুযোগই থাকার কথা না, ভেঙে যাওয়ার কথা অবশ্যই, বা মাটি থেকে উপরে ওঠার কথা, কিন্তু সেটি হচ্ছিল। আর এটি দেখার পরে আমি আর ভয়ে কোনো কিছু ভাবতে পারছিলাম না। তখন আমি দোতলা মাদ্রাসার বিল্ডিং থেকে এক দৌড়ে পালানোর চেষ্টা করি এবং মাদ্রাসার বিল্ডিংয়ের পাশেই ছিল একতলা টিনের ঘর। তো আমি দৌড় দিয়ে ভুলেই গিয়েছিলাম যে বিল্ডিং আসলে শেষ ওইখানে, এবং আমি বিল্ডিংয়ের উপর থেকে নিচে যে টিনের ঘর ছিল তাই সেই টিনের ঘরের চালের উপরে গিয়ে পড়ি এবং কোনোভাবে টিনের চাল উপর দিয়েও দৌড়ে আমি গিয়ে নিচে নামার চেষ্টা করি এবং অবশেষে জীবিতভাবে বাসায় ফিরতে পারি। তো যাই হোক, এরপরে আমি তেমন আর কোনো এক্সপেরিমেন্ট বা কোনো কিছু উদ্ধার করার চেষ্টা করি না। বাট তারপরও কুমিল্লাতেও আমি বেশ কিছু জায়গায় যখন শুনতাম যে কারো উপরে জিন আসর করেছে বা এই ধরনের কোনো ঘটনা আমার কানে আসতো, ওইসব জায়গায় আমি অ্যাটলিস্ট দেখার জন্য যেতাম। এরকম কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। সেগুলো শোনার জন্য আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরপরে আমি যখন এই এসএসসি পাস করার পরে ঢাকায় ফেরত আসি, তখন আমার সাথে আবার এই কুমিল্লা যাওয়ার পরে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে স্কুল থেকে ফেরার পথে আমি শুনতাম কেউ আমাকে পেছন থেকে ডাকছে, সেটা আমার সাথে আর হয় না। কিন্তু যখন আমি কুমিল্লা থেকে আবার ঢাকায় ব্যাক করি, তখন আমি আমার ইউনিভার্সিটিতে যাওয়া আসার পথে ঠিকই একইভাবে দুপুরবেলা যখন আমি বাসায় ফিরতাম, একা একা হাঁটতাম বা সাইকেল চালাতাম, তখন মনে হতো আমাকে কেউ পেছন থেকে ডাকছে। তখন মোটামুটি আমি টিনেজার বয়স হয়েছিল। তো আমার এক বন্ধুর মাধ্যমে আমি টঙ্গীতে এক হুজুরের কাছে যাই। ওইখানে আমি ওনার সাথে কথাবার্তা বলে চেষ্টা করি এটা থেকে কীভাবে বের হয়ে আসা যায় বা এটার কারণ কী। তো ওনার সাথে আমি আমার জীবনের সব ঘটনাগুলোই শেয়ার করি। তখন উনি একটা একটা করে সবগুলো ঘটনারই একটা ব্যাখ্যা দেয়। যেমন উনি যেই আগুনের গোলা পড়াটা আমি দেখতাম পুকুরে, সেটা উনি বর্ণনা করে এমনভাবে যে পরীরা যখন পৃথিবীতে আসে তখন তারা নামার সময় আগুনের আকৃতি নিয়ে মূলত নামে। আমি জানি না কতটুকু সত্য, বাট ওই হুজুরের কাছ থেকে মূলত শোনা। আর পরবর্তীতে বিড়ালের যে ব্যাপারটা ছিল, যেটা আমি সচক্ষে দেখেছিলাম, তো ওইটাকে উনি বর্ণনা করে হয়তো ওইটা কোনো জিন ছিল। অনেক জিনেরাই পশু প্রাণীর বিভিন্ন রূপ নিয়ে মানুষের কাছে আসে। তবে যেহেতু আমার কোনো ক্ষতি করে নাই, তার মানে ওটা আমার কোনো খারাপ চায় না।
আর এরপরে আমি বন্ধ আর কি এইসব জিনিস দেখা বা ফিল করা বন্ধ করে দিয়ে এর বড় কারণ ছিল যে আমার বাবা আমাকে তাবিজ দিয়েছিল বা ওই বাড়িটি যে বন্ধ করা হয়েছিল তাবিজ মাটিতে পুঁতে সেই কারণে। কিন্তু এই যে আমাকে পেছন থেকে ডাকে বা আমি শুনতে পারি, এটা মূলত হুজুরের কথা অনুযায়ী হয়তো কোনো পরী ছিল যে এত বছর ধরে এখনও আমার পেছনে লেগেছিল। অ্যান্ড উনি তখন আমাকে কিছু দোয়া পড়ে ফুটু দিয়ে দেয়, অ্যান্ড এরপর থেকে আলহামদুলিল্লাহ দেখা বন্ধ হয়ে যায় এবং আমাকে সাথে এও বলে দেয় যে হোপফুলি যখন আমি বিয়ে করে ফেলবো তখন আর আমার সাথে এরকম কিছু হবে না। অ্যান্ড আলহামদুলিল্লাহ এরপরে ওইটা আমার সাথে আর ঘটে নাই, অ্যান্ড আমি এখন বিয়েও করে ফেলছি আলহামদুলিল্লাহ। 6-7 বছর হয়ে গেছে, এখন আমার সাথে এরকম কিছুই আর ঘটে না। তো এই ছিল মূলত আমার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা যেগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি আর শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন ভিডিওটিকে, চাইলে শেয়ার করতে পারেন, দ্যাট উড বি ভেরি হেল্পফুল। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও এমন গল্প শোনার জন্য। আমি নিজে কৌতূহলবশত অনেক এমন ঘটনা ঘটেছে সেসব জায়গায় গিয়ে উপস্থিত হয়েছিলাম, সেই সব গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রতিনিয়ত। সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে শুনতে পারেন। অবশ্যই বেল আইকনটি টার্ন অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য। আশা করি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে আবার। ধন্যবাদ।